নিউ হরিজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা সলিউশনের চ্যাপ্টার পড়াচ্ছিলাম। সলিউশনের চ্যাপ্টার এর পার্ট 4 আজকে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমাদের করা হয়ে গিয়েছে ভিডিও। সেই ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবে। এরপর নেক্সট ভিডিও হচ্ছে পার্ট 4। পার্ট 4-এ আমরা শিখব মোলালিটি, নর্মালিটি, মোলারিটি, এগুলো আমাদের জানা হয়ে গিয়েছে। আজকে আমরা শিখব মোলালিটি। মোলালিটি এটাকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। তো মোলালিটির সংজ্ঞাটা কি আগে জানতে হবে। সংজ্ঞাটা দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি। কি বলছে সংজ্ঞাতে? বলছে যে 1000 গ্রাম দ্রাবকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, নর্মালিটি এবং মোলারিটির সংজ্ঞায় আমরা কিন্তু এই জায়গাটা 1000 গ্রাম দ্রাবকে এরকম সংজ্ঞা দেখিনি। ওখানে আমরা দেখেছিলাম যে 1000 ml দ্রবণে, এই জিনিসটা দেখেছিলাম নর্মালিটি এবং মোলারিটি দুজনের সংজ্ঞাতেই। কিন্তু এখানে কি দেখছি, 1000 ml এর জায়গায় কি দেখছি, 1000 গ্রাম অর্থাৎ ওজনে প্রকাশ করছে। আর দ্রবণের জায়গায় কি প্রকাশ করছে, দ্রাবকে। দ্রাবকে কোনো দ্রাবের, তারপরে দেখো যে সংজ্ঞাটা তারপরে আছে, তারপরে সংজ্ঞাটা মোলারিটির যে সংজ্ঞা ছিল তার সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ মোলারিটি এবং মোলালিটি এই দুজনের যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে শুধুমাত্র এক জায়গাতেই ডিফারেন্স আছে। মোলালিটির সংজ্ঞাতে আছে 1000 গ্রাম দ্রাবকে, তারপরে এখান থেকে এই পর্যন্ত সব একই। আর আর হচ্ছে মোলারিটি, মোলারিটির সংজ্ঞায় আছে 1000 ml যে দ্রবণে, আর বাদ বাকিটা একই। এবার দেখো মোলালিটির সংজ্ঞাতে যে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা গ্রাম মোল বা মোল সংখ্যা যাই বলো না কেন দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, সেই গ্রাম অণু বা গ্রাম মোল যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে ওই দ্রবণের মোলালিটি, সেই গ্রাম মোল সংখ্যাটাকে বলা হচ্ছে। এবার দেখো যে মোলালিটির যে সংজ্ঞাটা আসছে বা এসছে সংজ্ঞাটা, সেই সংজ্ঞার সঙ্গে গাণিতিক রূপটা আমরা একটু দেখব, যে এই সংজ্ঞা থেকে গাণিতিক রূপ আমরা কেমন পাবো। তো সেটা দেখি। তাহলে গাণিতিক রূপ, মোলালিটির গাণিতিক রূপ, গাণিতিক রূপটা খুব ইম্পর্টেন্ট মোলালিটির ক্ষেত্রে, কারণ এখান থেকে অঙ্ক পড়বে, অঙ্ক পড়বে বলেই এই সমীকরণটা আরও বেশি ইম্পর্টেন্ট। তাহলে গাণিতিক রূপ সেটা আমরা দেখব কেমন হবে। গাণিতিক রূপ দেখো, গাণিতিক রূপ করতে গেলে আমরা কিছু জিনিস কিন্তু ধরে নেব। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে, W2 গ্রাম, এটা আমরা লিখতে পারি। W1 গ্রাম যে দ্রাবক, আমরা দ্রাবকটাকে জল ধরে নিতে পারি। W1 গ্রাম যে জল আছে, জলে যে দ্রাবটা আছে, সেই দ্রাবটাকে ধরে নিচ্ছি যে চিনি বা NaCl যাই ধরো না কেন, সেটা W1 গ্রাম আছে। W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2। এবং ফার্স্ট চ্যাপ্টারতে মানে ফার্স্ট পার্ট যে ভিডিওটা করেছিলাম দ্রবণের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা খুব ভালোভাবে বলেছিলাম যে এখানে একটা IUPAC রীতি মেনটেন করতে হবে। সেই IUPAC রীতিটা কি, দ্রাবকের ক্ষেত্রে কি ধরতে হবে 1, আর দ্রাবের ক্ষেত্রে কি লিখতে হবে 2 সাফিক্সে, এটা মনে রাখবে। তাহলে W1 গ্রাম যে দ্রাবক আছে, সেই দ্রাবকে দ্রাব আছে W2 গ্রাম। কিন্তু আমাদের গ্রাম নিয়ে কি কোনো কাজ আছে? না, আমাদের কাজটা কি নিয়ে, গ্রাম অণু বা গ্রাম মোল নিয়ে। তাহলে প্রথমেই আমাদের এইটাকে ট্রান্সফার করে নিতে হবে, W2 যে গ্রামটা আছে সেটাকে ট্রান্সফার করে নিতে হবে এর গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যাতে, সেটাতে ট্রান্সফার করতে হবে। এবার গ্রাম অণু সংখ্যা বা মোল সংখ্যাতে যেতে গেলে গ্রাম থেকে গ্রাম অণু বা মোল সংখ্যায় যেতে গেলে আমাদের আণবিক ভরটা লাগবে, আণবিক ভর দিয়ে ভাগ করে নিতে হবে। তো সেটা কিভাবে করব? তাহলে আমরা ধরে নিচ্ছি আবার যে ধরি দ্রাবের আণবিক ভর, ধরি দ্রাবের আণবিক ভর, তাহলে দ্রাবের আণবিক ভরকে কি ধরবো, M2, এটা আগের দিন বলেছি, M2 ধরবো। তাহলে M2 ধরে নিলাম। তাহলে এখান থেকে কিন্তু দ্রাবের গ্রাম অণু সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে অতএব দ্রাবের মোল সংখ্যা বা গ্রাম অণু সংখ্যাটা বেরিয়ে যাবে, মোল সংখ্যা বা গ্রাম অণু সংখ্যা এটা বেরিয়ে যাবে। এটা কি করে বেরোবে,
এটা বেরোবে W2/M2। ঠিক আছে, এটা হচ্ছে এর মূল সংখ্যা। তাহলে এই যে সংজ্ঞাটা আমি লিখেছিলাম যে W1 গ্রাম দ্রাবকের দ্রাব আছে W2 গ্রাম, এবার আমি গ্রামের জায়গায় কিন্তু গ্রাম অনুসংখ্যাটা লিখতে পারবো। তাহলে আবার লিখছি যে অতএব W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2/M2 এত মোল। তাহলে W1 গ্রামে যেটা আছে সেটা তো বার করলে হবে না, আমাদের মোলারিটির সংজ্ঞাতে বার করতে হবে 1000 গ্রাম দ্রাবকে। তাহলে এখান থেকে আমরা 1 গ্রাম দ্রাবককে বার করছি। 1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে কি W2/M2, W1টা নিচে চলে আসলো, W1 এত মোল। আর 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে দ্রাব আছে কতটা, তাহলে আছে কতটা W2 গুণ 1000/M2 ইন্টু W1। তাহলে এইটা হচ্ছে কিন্তু দ্রবণের মোলালিটি। তাহলে মোলালিটি বার করতে গেলে W2-র সঙ্গে 1000 গুণ করব বা M2-র সঙ্গে W1 গুণ করব, এটা হচ্ছে দ্রবণের মোলালিটি। তাহলে মোলালিটির যে গাণিতিক রূপ সেটা খুব ভালো করে মনে রাখবে, M সমান W2 গুণ 1000/M2 ইন্টু W1। W2 গুণ 1000/M2 ইন্টু W1, এটা হচ্ছে মোলালিটির গাণিতিক রূপ। এইটা অঙ্কের সময় গাণিতিক প্রশ্নে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখবে। গাণিতিক প্রশ্ন যখন করব এই মোলালিটির এই সংজ্ঞাটা এবং এই গাণিতিক রূপটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এটা হলো মোলালিটি। এবার আমরা যাব, মোলালিটিটা শেখা হয়ে গেছে, এবার আমরা দেখব যে মোলালিটি এবং মোলারিটি এই দুজনের মধ্যে কি ডিফারেন্স আছে। দেখো ডিফারেন্সটা কোন জায়গাটায়, মোলারিটি এবং মোলারিটির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাটায় সেটা দেখতে গেলে আমি একটু আগেও বলেছি যে ডিফারেন্সটা আছে যে মোলালিটির ক্ষেত্রে বলেছে 1000 গ্রাম দ্রাবকে, আর মোলারিটির ক্ষেত্রে বলেছিল 1000 ml দ্রবণে, ওই জায়গাটায় যে ডিফারেন্স। তাহলে দেখো মোলারিটির যদি আমি তৈরি করতে হয় দ্রবণ, কোনো একটা দ্রবণ যদি 1 মোলাল দ্রবণ আমি তৈরি করতে চাই, 1 মোলাল দ্রবণ তৈরি করতে গেলে আমার কি করে তৈরি করতে হবে, তাহলে ভলিওমেট্রিক ফ্লাক্স নিতে হবে, আমার ভলিওমেট্রিক ফ্লাক্স তৈরি করতে হবে। তাহলে ভলিওমেট্রিক ফ্লাক্স আমি নেব, সেই ভলিওমেট্রিক ফ্লাক্সে ভলিওমেট্রিক যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সে আমি আগে কিন্তু দ্রাবক নিয়ে নেব। 1000 গ্রাম যে দ্রাবক আছে সেই দ্রাবকটাকে কিন্তু আমি আগে নিয়ে নেব, এইটা লক্ষ্য রাখতে হবে। কারণ মোলারিটি এবং নর্মালিটির ক্ষেত্রে যখন দ্রবণ তৈরি করছিলাম সেই সময় কিন্তু আমরা আগে দ্রাবটা নিচ্ছিলাম। ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু আগের ভিডিওতে অবশ্যই বলেছি, লক্ষ্য করে ভালো করে, যে ওই জায়গাটা দেখো আমি বলেছিলাম যে মোলারিটি বা নর্মালিটির ক্ষেত্রে দ্রাব আগে, কিন্তু মোলালিটির ক্ষেত্রে কিন্তু দ্রাবক আগে নিতে হবে। অর্থাৎ দ্রাবকটা তুমি আগে নেবে কতটা, 1000 গ্রাম দ্রাবক নিয়ে নেবে। তাহলে 1000 গ্রাম দ্রাবক ওজন করে নিয়ে নেবে। কিন্তু এখানে যদি তুমি জল কেনাও, দ্রাবক হিসেবে যদি জল কেনাও, তাহলে কিন্তু জলের ক্ষেত্রে 1000 গ্রাম যা 1000 মিলিলিটারও একই হবে, কারণ জলের ঘনত্ব যেহেতু 1 গ্রাম পার সিসি ধরা হয়, তো সেই ক্ষেত্রে একই হবে। অন্যান্য কিন্তু সলিউশনে, এই অন্যান্য দ্রাবকের ক্ষেত্রে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি জলটা নিয়ে কাজ করি, কারণ ম্যাক্সিমাম সলিউশন সব জলেই বানানো হয়, তো জলের ক্ষেত্রে এখানে 1000 গ্রাম আমি আগে নিয়ে নেবো, মানে 1000 ml পর্যন্ত আগে জল নিয়ে নেব। তারপরে বাইরে থেকে আমি কিন্তু 1 মোল দ্রাব, সেটা যে কোনো দ্রাব হতে পারে, NaCl দিলে NaCl, HCl যাই দেবে না কেন, H2SO4 দিলে H2SO4, বা হচ্ছে তোমার CaOH2 NaOH ইত্যাদি যা দেবে, তো সেটা হবে, সেটা দিতে হবে 1 মোল, কারণ 1 মোলাল দ্রবণ আমি তৈরি করার কথা বলেছি। 1 মোলাল তৈরি করতে গেলে 1 মোল দিতে হবে, 2 মোলাল করতে গেলে 2 মোল দিতে হবে। তো এখানে দেখো মোলালিটির ক্ষেত্রে তাহলে ডিফারেন্স আরেকটা বুঝতে পারলে তো। তাহলে আরেকটা ডিফারেন্স কি, এখানে দ্রাবক আগে নিতে হবে, তারপরে কিন্তু দ্রাব যোগ করতে হবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে নর্মালিটি, এই মোলারিটি এবং মোলালিটি এই যে দুজন আসছে, দুজনের মধ্যে তো একটা সম্পর্ক আছে, মানে দুজন প্রায় একই ধরনের কিন্তু এক জায়গাতে ডিফারেন্স আছে। তো এই দুজনের মধ্যে আমরা একটু আলাদা করব কিভাবে, এখান থেকে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমরা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রশ্নটা কি, দেখো
প্রশ্নটা কি আসে? প্রশ্নটা হচ্ছে এক মোলাল ও এক মোলার এক মোলাল ও এক মোলার দ্রবণের মধ্যে কোনটি অধিক গাঢ় ও কেন? এইটা আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে এক মোলাল দ্রবণ গাঢ় না এক মোলার দ্রবণ গাঢ় বেশি। সেটা কি করে বুঝবে? খুব সিম্পলি বুঝে নাও। আমি প্রথমে এক মোলারের ক্ষেত্রে বলছি। এক মোলার, তাহলে এক মোলারের ক্ষেত্রে যে গ্রাম অনুসংখ্যাটা আছে, যে গ্রাম অনুসংখ্যা দ্রাবটা আছে, সেটাও কত? এক গ্রাম অণু দ্রাব আছে। আর এক মোলালের ক্ষেত্রে দ্রাব অণু যেটা আছে সেটাও কিন্তু 1 গ্রাম অণু আছে, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গাটায় সেটা দেখতে হবে। তাহলে এক মোলারের ক্ষেত্রে যে দ্রবণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে 1 মোল দ্রাব, 1000 ml দ্রবণে 1 মোল দ্রাব আছে। তাহলে এখান থেকে কিন্তু এটা ক্লিয়ার যে দ্রবণের টোটাল আয়তন 1000 ml, অর্থাৎ দ্রাবক কিন্তু পুরো 1000 ml নেই। অর্থাৎ দ্রাবকের আয়তন এবং যে দ্রাব দিচ্ছি ওই দুজনের আয়তন মিলে কিন্তু 1000 ml হয়েছে। আর যদি এক মোলালের কথা বলি, এক মোলালের ক্ষেত্রে কি আসছিল? এটা এসছে যে 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব আছে, 1 মোল দ্রাব আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা গাঢ় হবে? তাহলে বলো। এক মোলারের ক্ষেত্রে কিন্তু দ্রাব এবং দ্রাবক মিলে 1000 হয়েছিল, 1000 ml হয়েছিল। কিন্তু এক মোলালের ক্ষেত্রে শুধু দ্রাবকই 1000 ml হয়ে গেছে। যদি জল ধরি, দ্রাবকই কিন্তু 1000 ml হয়ে গেছে। তারপরে এক্সট্রা কিন্তু 1 মোল দ্রাব যোগ করা হয়েছে। অর্থাৎ জল যদি দিয়ে ভাবি, তাহলে জল বেশি আছে কোনটাতে বলো তো? জল বেশি আছে কিন্তু 1 মোলারে। এটা কিন্তু জল বেশি আছে, জল আছে পুরোপুরি 1000 গ্রাম, বা আমি যদি ml এ ধরি 1000 ml জলের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি জল ধরি, জলটা কি পুরোপুরি 1000 ml জল আছে? না, 1000 ml জল নেই পুরোপুরি। কারণ 1000 ml জল এই জন্য নেই, কারণ ওখানে আমি সলিউশনটা যখন তৈরি করেছিলাম আগে দ্রাব যোগ করে দিয়েছিলাম। আগে দ্রাব যেহেতু যোগ করে দিচ্ছি, 1 মোল দ্রাব আমি যোগ করে দিচ্ছি, সেই দ্রাবটা কিছু জায়গা দখল করে রেখেছে। বাদ বাকিটা আমি 1000 ml পর্যন্ত জল দিয়ে কিন্তু মেকআপ করেছি। 1000 ml জল দিইনি, 1000 ml পর্যন্ত মেকআপ করেছি। অর্থাৎ জল কিন্তু এখানে পুরোপুরি 1000 ml নেই, কিছু জায়গা দ্রাব দখল করে রেখেছে। তাহলে জল বেশি আছে এইটাতে, 1000 গ্রাম দ্রাবকে এখানে কিন্তু জল বেশি আছে, জল বেশি আছে। তাহলে জল যেখানে বেশি আছে, দ্রাবক যেখানে বেশি আছে, তাহলে সেই দ্রবণটাই কিন্তু কি হয়ে যাবে? দ্রবণটা কিন্তু সেখানে লঘু হয়ে যাবে। এটা হয়ে যাবে কি? লঘু দ্রবণ। ঠিক আছে, ডাইলুট হয়ে গেল এটা। আর 1000 ml দ্রবণে এখানে কিন্তু জল তুলনামূলকভাবে এর চাইতে জল তুলনামূলকভাবে কিন্তু কম আছে, জল কম আছে। জল যদি কম থাকে, তাহলে জল কম থাকা মানে দ্রাবটা বেশি হয়ে গেল। তাহলে দ্রাব যদি বেশি হয়ে যায়, তাহলে এই দ্রবণটা তখন কি হয়ে যাবে? গাঢ় দ্রবণ। দ্রবণটা হয়ে যাবে গাঢ় দ্রবণ। তাহলে কোনটি অধিক গাঢ় হলো? 1 মোলার। তাহলে উত্তরটা কি হলো? 1 মোলার দ্রবণ। এইটা কিন্তু 1 মোলারে এক মোলার দ্রবণ 1 মোলালের চাইতে কিন্তু গাঢ় হলো। কারণ এই জন্যই গাঢ় হলো যে ওখানে জল কম আছে। তাহলে প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছো। 1 মোলার এবং 1 মোলারের মধ্যে কোনটি গাঢ়? অবশ্যই 1 মোলার অধিক গাঢ়। ঠিক আছে, এবার দেখো, এটা হলো আমাদের। এবার আমরা এখান থেকে যে মোলারিটি, এই মোলালিটির যে মানে এককটা, মোলালিটির এককটা একটু জেনে নেব। মোলালিটির এককটা কিন্তু এখান থেকে জানবো। মোলালিটির একক এটা জানবো আমরা সংজ্ঞা থেকেই। দেখো আমরা এখানে যে সংজ্ঞাটা লিখেছি মোলালিটি, এই যে মোলালিটি, এইটা 1000 গ্রাম দ্রাবকে 1 মোল। তাহলে মোল সংখ্যা পার 1000 গ্রাম মানে কি? 1 কিলো, 1 কেজি। তাহলে মোলালিটির একক কি আসলো? মোল
পার কেজি, মানে বা কেজি ইনভার্স, মোল পার কেজি বা কেজি ইনভার্স। ঠিক আছে, কি করে এলো বুঝতে পারছো তো? 1 মোল, এটা 1 মোলের জায়গায় 2 মোল, 4 মোল, 5 মোল জায়গা হতে পারে, তাহলে মোল সংখ্যা আসছে, সঙ্গে কেজি আসছে, 1000 গ্রামটাকে আমরা এক কেজি ধরছি, তাহলে কেজি নিচে আছে যেহেতু এটা নিচে এসে যাবে, সেই জন্য এটা কেজি ইনভার্স, তাহলে মোলালিটি একক হলো কেজি ইনভার্স। আচ্ছা, এখান থেকে আরেকটা জেনে নেই যে মোলালিটি কি উষ্ণতার উপর নির্ভরশীল? উষ্ণতার উপর নির্ভরশীল কি দেখি, উষ্ণতার উপর নির্ভরশীল কিনা আমরা একটু চেক করে নিই। তাহলে দেখো, মোলালিটির যে সমীকরণটা এসেছিল, সেই সমীকরণটা লিখলেই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরটা পাওয়া হয়ে যাবে। মোলালিটির সমীকরণ কী এসেছিল? W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, এই সমীকরণটা এসেছিল। এই সমীকরণে লক্ষ্য করো যে কি কি জিনিস আছে। W2 আছে, যেটা একটা ওজন, W1 সেটাও একটা ওজন প্রকাশ করছে, M2 সেটা একটা আণবিক ভর প্রকাশ করছে, তাহলে এগুলো কিন্তু সব ভর বা ওজন, মানে সবই অ্যাকচুয়ালি ভর ভর প্রকাশ করছে। তাহলে এবং আমরা এটা জানি যে উষ্ণতা পরিবর্তন হলে কিন্তু কোনো জিনিসের ভর পরিবর্তন হয় না, ভর কিন্তু একই থাকে। সুতরাং এখানে কিন্তু কোনো আয়তনের টার্ম নেই, সব ভরের টার্ম আছে। তাহলে এগুলো যদি কেউ নির্ভর না করে উষ্ণতার উপর, তাহলে মোলালিটিও উষ্ণতার উপর নির্ভর করবে না। উষ্ণতা যাই হোক না কেন, কোনো দ্রবণের উষ্ণতা যাই হোক না কেন, মোলালিটি কিন্তু সবসময় একই থাকবে, তাহলে এটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাহলে মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে নর্মালিটি, মোলারিটি আর মোলালিটি, এই তিনটি জিনিসের মধ্যে উষ্ণতার উপর নির্ভরশীল নয় কোনটি? উত্তর কোনটা হলো? মোলালিটি। এর কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়। নর্মালিটি এবং মোলারিটি এরা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, কারণ এদের ক্ষেত্রে দেখবে আয়তন চলে আসছে, আয়তন চলে আসছে বলেই এরা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যে মোলালিটির এই কেসটা। এরপরে আমরা শিখব মোল ভগ্নাংশ। ওটা একটা খুব সুন্দর জিনিস, মোল ভগ্নাংশ, ওটাও একটা কিন্তু মোলার গাঢ়ত্ব মাপার ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তো মোল ভগ্নাংশটা দেখি। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এক্স এই রাশিটা দিয়ে মোল ভগ্নাংশকে প্রকাশ করা হয়। তাহলে মোল ভগ্নাংশ কী করে আনবো বা কী জিনিস এটা? এটা আনতে গেলে দেখো আমরা একটা গাণিতিক উদাহরণের সাহায্যে আনছি, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি দ্রাবকের মোল সংখ্যা, কোনো একটা দ্রবণ আছে, সেখানে সেই দ্রবণে দ্রাবক আছে নিশ্চয়ই, তো দ্রাবকের মোল সংখ্যাটাকে ধরে নিচ্ছি, দ্রাবকের মোল সংখ্যাটা ধরে নিচ্ছি কত? N1 হবে নিশ্চয়ই। আর দ্রাবের মোল সংখ্যাটা কত হবে? তো দ্রাব হলে সবসময় কী দিয়ে প্রকাশ করি? 2 দিয়ে, তাহলে N2। তাহলে দ্রবণের মোল সংখ্যা কত হবে? দ্রবণের মোল সংখ্যা, দ্রবণের মোল সংখ্যা করতে গেলে আমরা কি করব? দ্রাব এবং দ্রাবক যোগ করে দেব, যোগ করে দিলে কি আসবে? N1 যোগ N2। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো দ্রাবকের আলাদাভাবে মোল ভগ্নাংশ বার করব আর দ্রাবের আলাদাভাবে মোল ভগ্নাংশ বার করব। সেটা কিভাবে? অতএব দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশকে আমরা তো মোল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে দ্রাবক হলে সেটা কি হয়ে যাবে? x1, দ্রাবক মানে 1, সেটা কীভাবে হবে? এবার দেখো এই যে নাম, এর যে নামের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে, মোল ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি? ভাঙা অংশ। তো দেখো মোল ভগ্নাংশটা কীভাবে আসবে দ্রাবকের ক্ষেত্রে? দ্রাবকের মোল ভগ্নাংশ মানে দ্রাবক যতটা আছে সেই মোল সংখ্যাটা উপরে থাকবে আর নিচে থাকবে মোট মোল সংখ্যা। কোনো জিনিসের মোল ভগ্নাংশ আনতে গেলে সেই জিনিসের মোল সংখ্যাটা উপরে থাকবে আর নিচে থাকবে যতটা মোল সংখ্যা আছে টোটাল দ্রবণের মধ্যে, সেইগুলো যোগ হবে। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ ইকুয়াল টু দ্রাবকের মোল সংখ্যা, যেটা হচ্ছে N1, বাই দ্রাবকের মোট মোল সংখ্যা, সেটা হচ্ছে N1 যোগ N2। ক্লিয়ার? তাহলে N1 থাকলো ওপরে, নিজস্ব মোল সংখ্যাটা উপরে থাকলো, আর নিচে থাকলো মোট মোল সংখ্যা N1 যোগ N2। এটা গেল দ্রাবকের মোল ভগ্নাংশ। আর দ্রাবের মোল ভগ্নাংশটা কি হবে? দ্রাবের মোল ভগ্নাংশ সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? x2 দিয়ে।
সেটা কি আসবে? সেটা আসবে একই রকমভাবে দ্রাবের মোল সংখ্যা N2 বাই মোট মোল সংখ্যা N1 প্লাস N2, এটা আসলো। এবার আমরা যদি করি এখানে যে দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি আসবে? দেখো একটা মজার জিনিস আসবে। অতএব x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তখন আমরা কিন্তু 1 পাবো। দেখতে পাচ্ছ? এটা কাটাকুটি হয়ে যাবে, হয়ে গিয়ে কিন্তু আমরা 1 পাবো। তাহলে x1 প্লাস x2 কিন্তু 1, এটাও মনে রাখতে হবে, এটাও কিন্তু অঙ্কের সময় আমাদের কাজে লাগবে এই সমীকরণটা। যে কোন একটা দ্রবণে দ্রাবক এবং দ্রাব এই দুজনের মোল ভগ্নাংশ যোগ করলে আমরা কিন্তু 1 পাবো। অর্থাৎ একজনের মোল ভগ্নাংশ যদি আমাদের জানা থাকে তাহলে আরেকজনের মোল ভগ্নাংশ কিন্তু আমরা 1 থেকে বাদ দিয়ে সেটা কিন্তু পেয়ে যাব। অতএব আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে x1 ইকুয়াল টু 1 মাইনাস x2, এটাও লিখতে পারি, বা x2 ইকুয়াল টু 1 মাইনাস x1। তাহলে মোল ভগ্নাংশটা কিন্তু এইটা, যে x1 এবং x2। এবার এখান থেকে আর একটা জিনিস আসে যে এর মোল ভগ্নাংশ কি উষ্ণতার উপর নির্ভর করে? তাহলে সেটাও দেখে নেই, উষ্ণতার উপর নিরপেক্ষ কিনা বা নির্ভর করে কিনা। এখানে কিন্তু মোল ভগ্নাংশের ক্ষেত্রে এসছে, দেখো n1 n2 এই সমস্ত টার্ম এসছে, অর্থাৎ মোল সংখ্যাগুলো এসছে। এবং এই মোল সংখ্যাগুলো কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ এটাও সেই ভর থেকে বা আণবিক ভর থেকে আসে। ভর এবং আণবিক ভর কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না, তাহলে মোল সংখ্যাও উষ্ণতার উপর নির্ভর করবে না। তাহলে মোল সংখ্যা যদি উষ্ণতার উপর নির্ভর না করে তাহলে মোল ভগ্নাংশও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে না। অর্থাৎ উষ্ণতা তুমি যাই করো না কেন, যে টেম্পারেচারে বসেই তুমি কাজ করো না কেন, সেই দ্রাব বা দ্রাবকের মোল ভগ্নাংশ সবসময় কনস্ট্যান্ট থাকবে, একদম একই থাকবে সবসময়। অর্থাৎ এটাকে লিখবো আমরা উষ্ণতা নিরপেক্ষ। কি লিখবো? উষ্ণতা নিরপেক্ষ, মানে উষ্ণতার উপর কোনো রকমভাবে ওটা ডিপেন্ড করে না, উষ্ণতা নিরপেক্ষ। তাহলে এখানে কিন্তু আরেকটা টার্ম যোগ হয়ে গেল। তাহলে আমরা নরমালিটি শিখেছি, মোলারিটি শিখেছি, মোলালিটি শিখেছি, আর মোল ভগ্নাংশ শিখেছি। এই চারটে জিনিসের মধ্যে উষ্ণতার ওপর নির্ভরশীল নয়, উষ্ণতার ওপর নির্ভরশীল নয় কোনগুলো? মোল ভগ্নাংশ উষ্ণতার ওপর নির্ভরশীল নয়, আর হচ্ছে মোলালিটি, এটা হচ্ছে উষ্ণতার ওপর নির্ভরশীল নয়। আর উষ্ণতার ওপর নির্ভরশীল কোনগুলো? মোলারিটি এবং নরমালিটি। তাহলে এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখবে। এই সমস্ত যে বিভিন্ন গাঢ়ত্ব মাপার যে পদ্ধতি এবং উপায়, সেইগুলো কিন্তু আমরা ভালোভাবে শিখেছি। এখান থেকে আমি যেগুলো স্টার মেরে দিয়েছি দেখো প্রত্যেকটা সমীকরণের পাশে, এই সমীকরণগুলো তোমরা মার্ক করে রাখবে। এখান থেকে কিন্তু বিভিন্ন অঙ্ক আসে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালোভাবে এগুলো দেখো।